প্রতিটি গল্পেরই একটা দরজা থাকে, যেটা খুললেই বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়, যেখানে প্রতিটি গল্পই বাস্তবের মুখোশে লুকিয়ে থাকা দুঃস্বপ্ন। স্বাগতম গল্পের জাদুঘরে, যেখানে গল্প নয়, অভিজ্ঞতা আছে। হরর, ক্রাইম, থ্রিলার, অ্যাডভেঞ্চার, সব রকমের জাদু আছে এই ঘরে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে তৈরি তো? চলুন শুরু করি আমাদের এই নতুন যাত্রা। শহরের নাম চতুরবড়ি। ছোট্ট কিন্তু পরিচিত শহর। চতুরবড়ির কেন্দ্র ছিল এক পুরনো বাড়ি, রামকান্ত বতীর বাড়ি। রামকান্ত ছিলেন দেশজ ভালো মানুষ, স্কুল শিক্ষক, গ্রামের ছেলে, এই নিয়েই তিনি থাকতেন। বাড়িতে ছিল এক অদ্ভুত নকশা লাল পাথরের কুকুর। প্রতিটা গ্রামে ও বাড়িতেই কুকুরটা নিয়ে আলাদা গরিমা ছিল। বলা হয় কুকুরটা 1000 বছর পুরনো, রক্ষা করে গোটা বাড়ির ভাগ্য। কেউ জানতো না আসলে কুকুরটা কোথা থেকে এসেছে। এক সকালে রামকান্তপতিকে মৃত অবস্থায় পাওয়া গেল। বাড়ির দরজা ভিতর থেকে তালা, ঘরের জানলা বন্ধ, কাঁধে পড়া চাদর আর পাশে এক কাপ দুধ। সব কিছু শান্ত, যেন কেউ হঠাৎ শুয়ে পড়ে গেছে। কিন্তু ঘরে লাল পাথরে কুকুরটা নেই। তার একমাত্র ছেলে রাজীব পার্ট টাইম শহরে কাজ করত, আর বাড়িতে কয়েকজন কাজ করত। বাগানে থাকতো মোহন, রান্নাঘরে রকমারি কাকিমা এবং বাড়ির পুরনো বন্ধু হাসি নামের এক বুড়ো প্রতিবেশী। পুলিশ প্রথমে অনুমান করলো বয়সজনিত কারণে মৃত্যু, কিন্তু কুকুরটা অনুপস্থিত। এটি খুব সন্দেহজনক। চতুর্বরী পুলিশ সার্জেন্ট বলল, এখানে জিনিস খুপিয়ে গেছে। এটা সাধারণ মৃত্যু নয়। বাড়ির সামনে ছোট ছাপ আর জানলার পাশে মাটির ছাপ, সব কিছু দেখলে মনে হয় কেউ বাইরে থেকে ঢুকেছে। গায়ে তখন কৌতূহল। খবর ছড়িয়ে পড়ল। খবর ছড়ানোর সাথে সাথেই চন্দিকা নামের এক নারী ডিটেকটিভ আসলো শহরে। সবাই তাকে চেনে। চন্দিকা ছিল তরুণী ডিটেকটিভ। তার চলা সোজা, চোখে সতর্কতা, কথা কম, কাজ বেশি। তিনি প্রথমে বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলেন। চন্দ্রিকা জিজ্ঞেস করলেন, আচ্ছা, শেষবার কে দেখেছো রামকান্তকে? রাজীব বলল, গতকাল রাতে আমি শহরে ছিলাম। আমি আর বাড়ির দিকে যাইনি, রাতটা শহরেই ছিলাম। কাকিমা বলল, রাতে রান্না শেষ করে বাইরে চুলো বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে বৌদি আমাকে ডাকলো। আমি আমি ঘরে ঢুকতে গিয়ে দেখি রামকান্ত মাটিতে পড়ে আছে। মোহন বলল, শুধু একটি কথা বলবো, রাতের দিকে আমি বাগানে কাজ করতে গিয়েছিলাম। চন্দিকা চেয়ারে বসে কফি নিয়ে ভাবলেন। তিনি ধীরে ধীরে ঘরটি চেয়ে দেখলেন। কোনো ভাঙচুরের চিহ্ন নেই, জানালার ভিতর থেকে তালা ছিল, দরজার ভিতর থেকে লক, তবু কুকুর নেই। এটা কি করে সম্ভব? চন্দিকা বাগান থেকে হাঁটতে হাঁটতে ঘরের পিছনে দেয়ালটা ভালো করে দেখলেন। দেয়ালের নিচে এক ছোট্ট আঁচড়, আগুনের মতো সোনালি ছাইয়ের ছোট্ট গুচ্ছ জানালার কাছে। ওই ছাই শুধুমাত্র কাঠ পোড়ালে হয় না, ছাইয়ের গন্ধে ধূমপান, জাতীয় তেলের গন্ধ মেশা। তিনি কাত করে দেখলেন আর কিছু একেবারে কাছে, মাটিতে ছোট ছোট টুকরো, ধাগা, লাল রঙের সুতো। চন্দিকা বললেন, এই ছাই আর সুতা দেখে তো মনে হচ্ছে কেউ কুকুরকে ঢেকে নিয়ে গেছে বা পরে নিয়ে যাওয়ার জন্য কেটে রাখা হয়েছে। তিনি রান্নাঘরের তালিকাও চেক করলেন। রান্নাঘরের দরজার মুখে ছোট্ট একটা কাগজ, রামকান্ত হস্তাক্ষর, অন্তরাল হিসাব, সব এখনও ঠিক আছে। কাগজটা ছেঁড়া অবস্থায় পড়েছিল। এই ছোট ছোট চিহ্নগুলো কোনো সাধারণ চুরি নয়, এখানে পরিকল্পনা আছে। চন্দিকা ভাবলেন, কাকিমা বা মোহন কি টিম? রাজীব কি জড়িত? হাসি বুড়ো প্রতিবেশী, তার কি কোনো মাথা গলেছে এর মধ্যে? চন্দ্রিকা বাড়ির তালিকা তৈরি করলেন এবং প্রত্যেকের গল্প আলাদা করে শুনলেন। হাসি বললেন, আমি তো বয়স্ক মানুষ। রাত 1:30টার দিকে আমি নিজের বাড়িতে ফিরছিলাম। রামকান্ত দাদাদের বাড়ির দিকে তাকিয়ে দেখি বাড়িটার ভেতরে আলো খুব কম। দেখে মনে হচ্ছিল ঘরে কেউ নেই। আমি জানলার দিক থেকে একবার উঁকি দিয়ে দেখেছিলাম, কিন্তু পরিবেশটা খুব অস্বাভাবিক মনে হয়, ভয়ে আমি ভিতরে ঢুকতে পারিনি। তার মুখে দুঃখের ভাব ছিল, কিন্তু চন্দিকা বুঝতে পারছিলেন তার চোখে কিছু যেন লুকোনো চাপ বা অস্বস্তি আছে। চন্দিকা মোহনের কাছে গেলেন। রাতটা তুমি ঠিক কোথায় ছিলে? আমি বাগানে কাজ করছিলাম। রাত শেষ হওয়ার আগে বাড়ি ফিরে আসি। তখন রমাকান্ত বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। আমরা দু একটা কথা বললাম।
তারপর আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। চন্দিরা এক বড় সিদ্ধান্ত নিলেন। ঘরের তালা চাবি পরীক্ষা করবেন। পুলিশ তালা ভাঙেনি। তিনি চাবির ওপর ক্ষুদ্র টিপ করে পরীক্ষা করলেন। চাবির মধ্যে ব্লক মার্কিং নেই, মানে চাবি হয়তো লুকিয়ে ছিল কোনো সাধারণ জায়গায়। তিনি রান্নাঘরের ছোট্ট আলমারির নিচে হাত দিলেন। ছোট্ট এক কক্ষে ছোট্ট টিনের বাক্স, বাক্সের মধ্যে কাপড়, একটি পুরনো ঘড়ি। ঘড়িটি 8টার দিকে আটকে গেছে। চন্দিকা বললেন, ঘড়িটা 8টার দিকে আটকে আছে, তাই মৃত্যুটা সম্ভবত রাত 8টা নাগাদ হয়েছে। তারপর তিনি রাজীবের ফোনে রেকর্ড দেখলেন। রাজীব বলেছিল রাতের পুরো সময় সে শহরে ছিল, কিন্তু ফোন রেকর্ডে দেখা গেল তার ফোন শেষবার শহর ছিল সন্ধ্যা 7:15 নাগাদ। আর রেকর্ডে আরও দেখা গেল রাত 9টা থেকে 9:30 পর্যন্ত এক অচেনা নম্বরে সে ফোন করেছে। এসব দেখে চন্দিকার মনে হলো রাজীব সত্য কথা বলছে না। পুলিশ আবার রাজীবকে ডেকে জিজ্ঞেস করলো। রাজীব কাঁপতে লাগলো। আমি বললাম তো শহরে কাজে ছিলাম। এই অচেনা নাম্বারটা আমার অফিসার, যে আন্টিকে দোকানে কুকুরে বিক্রি করতে চেয়েছিলাম, সেই নাম্বার। এই মুহূর্তে চন্দিকা দোকানদারের কথা ভাবলেন। চতুর্ভুজ ছোট্ট বাজারে ছিল লাল পাথর অ্যান্টিক্স নামক দোকান। দোকানদার একজন মসৃণ চেহারার মানুষ, নাম আলম। তিনি পুরনো জিনিস বেচাকেনা করেন, বেশ ধনী মানুষ। চন্দিকা আলমকে ডেকে নিয়ে আসেন। আলম বললেন, হ্যাঁ, কয়েকদিন আগে রাজীব আমার দোকানে এলো। সে বলল তার বাবার কাছে এক লাল পাথরের কুকুর আছে, বিক্রি করতে চায়। আমি আগ্রহী ছিলাম। সে আমায় বলল শুক্রবার রাতে নিলে ভালো, কিন্তু পরে ফোনে বলল কিছু ভুল হলে সে আর আসবে না। চন্দিকার মনে হঠাৎ সন্দেহ উঠল, রাজীব কি কোনো গোপন কাজ যুক্ত? যদি সত্যি সে কিছু লুকোতে চায়, তবে সেটা কার কাছ থেকে, আর কেনই বা সে এত অস্বস্তি বোধ করছে প্রতিটা প্রশ্নে? তিনি আবার বাড়ি ফিরে আনুষ্ঠানিকভাবে বসলেন। তিনি প্রত্যেকের মুখোমুখি গল্প মিলিয়ে দেখলেন। মোহন সৎ মানুষের মতো, কাকিমার দৃষ্টি শক্তি, হাসি বহুদিনের বন্ধু। রাজীব আপন মনে অদ্ভুত, আলম অ্যান্টিক্স ব্যবসায়ী। চন্দিকা একটি ব্যতিক্রম সিদ্ধান্ত নেন। সে ওই পরিবারে খুঁজে বেড়ালেন। তিনি কেবল সরল প্রশ্নই করেন না, তিনি কথাবার্তা, জোর, নিঃশ্বাস সব কিছু মনে করেন। রাতে তিনি ঘরে বসে বললেন, মৃত্যুটা তো রাত 8টার আশেপাশে। কুকুরটাকে কোনোভাবে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কিভাবে? দরজায় তালাটা তো ভিতর দিকে, তার মানে নিশ্চয়ই কেউ ভিতর থেকেই বেরিয়েছিল। চন্দিকা আবার বাগানে গেলেন। পুরনো কুয়োর কাছে মাটিতে কিছু অদ্ভুত দাগ দেখা গেল। চাপা মাটির ওপর দিয়ে যেন কেউ হাঁটাহাঁটি করেছে। চাকার দাগ নয়, বরং কারো ভারী বুটের ছাপের মতো। চন্দিকা বুঝলেন এটা কুকুর সম্পর্কিত নয়, বরং কেউ রাতে এখানে এসেছিল এবং কিছু খুঁজছিল। এই জটিল অবস্থায় একটি নতুন তথ্য এসেছে। হাসি দাবি করলেন তিনি এক রাতে এক অচেনা লোককে দেখেছেন। একটা দাগলা মুখ, কালো জ্যাকেট। সে বাড়ির পাশে দাঁড়িয়েছিল। তিনি তাকে গ্রামের ডালিম গাছের নিচে দেখেছেন। হাসির বর্ণনা শুনে রাজীবের চেহারার সাথে মিল পাওয়া গেল না। রাজীবের চেহারা আলাদা। তিনি আলমকে আবার জিজ্ঞেস করলেন, আলম, তুমি কুকুরটা পেতে এত আগ্রহী কেন? আলম বললেন, আমি বিদেশে এক সংগ্রাহককে জানি, বড় মূল্য দেবে। আমি বহু টাকা উপার্জন করতে চাই। আলমের গলায় কপাল ঘাম। চন্দিকা একটু থেমে শটটা নরম করলেন। আচ্ছা, তুমি ভয় পেও না। তুমি রাতে কোথায় ছিলে? আলম বলল, আমি রাতে আমার দোকানেই ছিলাম। আমার একজন সহায়ক আছে, তার নাম মানিক। মানিকও ছিল আমার সাথে। চন্দিকা তখন মানিককে ডেকে হাজির করলেন। মানিক কাঁপছিল। তার হাতে ছোট এক ফুলের নখ, কদাচিৎ এমন কোনো জিনিস। তিনি বললেন, আমি রাতে কাজ করছিলাম, আমি দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এখানে যেন কতটুকু মিথ্যা। চন্দিকা ফিরে এসে ভাবলেন, সবাই কি মিথ্যা বলছে, তবে কেন? তিনি তখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেলেন, রামকান্তর ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার সন্দেহ কেউ আমার নাম ব্যবহার করে কোনো নথি বা জমির কাগজ তৈরি করার চেষ্টা করছে। আমার এই জায়গাটা অনেক মূল্য, এবং এই আমার লাল পাথরের কুকুর। তিনি রাজীবকে আগে থেকেই সাবধান করতে চেয়েছিলেন।
ডায়েরিতে ছিল একটি লিপিবদ্ধ নাম, অপম। এটি পড়ে রাজীবের মুখ কুড়িয়ে গেল। রাত পার হলো। চন্দ্রিকা জানতেন সমাধান কাছেই। তিনি সকলকে বসালেন, রাজীব, মোহন, কাকিমা, হাসি, আলম, মানিক। একটি ছোট টেবিলের মধ্যে তাদের বসায় চন্দ্রিকা বললেন, আমি এখন আপনাদের সামনে কিছু বলতে চাই, সবাই একটু মন দিয়ে শুনবেন। তারা চুপ। চন্দ্রিকা আবার বললেন, প্রথমত, রামকান্তবাবুর মৃত্যু রাত 8টার কাছাকাছি। ঘড়িটা 8টা নাগাদ আটকে আছে। এর মানে কেউ ইচ্ছা করে ঘড়িটা 8টা নাগাদ থামিয়ে রেখেছে, বা ঘড়িটি তার নিজের মতো থেমে গেছে। দ্বিতীয়ত, কুকুরটা বাড়ির ভিতরেই লুকানো আছে। জানেন কোথায়? কাঠের ফ্লোরের নিচে। কিন্তু দেখার বিষয় হলো, কোনো স্থানে তালা ভাঙার চিহ্ন নেই। আমরা জানি যে কুকুরটা বাইরে থেকে কেউ চুরি করেনি। তাহলে কুকুরটা কে নিয়েছে? কেউ ভিতর থেকে নিয়ে গেছে এবং পরে বাইরে নিয়ে গিয়ে সেটি ব্যাগে করে নিয়ে যাওয়ার ছল দেখিয়েছে। তিনি রাজীবের দিকে তাকালেন। রাজীবের চোখ নাচতে লাগলো, চেহারায় ঠাসা নিঃশ্বাস। চন্দ্রিকা আরও বললেন, আপনাদের মধ্যে কেউই ডাকাতি করতে পারত না, কারণ কেউ দরজা ভাঙেও নি, জানালায় চড়াও হয়নি। আর বাইরে যে ব্যক্তি দাঁড়িয়েছিল সে মানিক, আলমের সহায়ক। তারা কাল রাতে দোকান স্পর্শ নিয়ে আলোচনা করছিল। আচ্ছা মানিক, তুমি বলেছিলে না তুমি রাতে দোকানে ছিলে? কিন্তু তোমার জুতোর তলায় যে মাটির দাগ, সেটি কিন্তু রামকান্তবাবুর বাড়ির মাটিরই দাগ। এবার কি বলবে তুমি? মানিক কাঁদতে লাগলো। হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু কুকুরটা নিতে যাইনি। আমি শুধু আলমকে খবর দিয়েছিলাম যে রামাকান্ত দাদার বাড়িতে ওই লাল পাথরের কুকুরটা আছে। আলম আমাকে বলেছিল বিকেলে কুকুরটা নিয়ে আসব। এর বাইরে আমি কিচ্ছু করিনি। আমি কাউকে হত্যা করিনি। চন্দ্রিকা বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি জানি, কিন্তু হত্যাটা তাহলে কারা করলো? ডায়েরিতে যে নামটি লেখা আছে অপম বলে, অপম কে জানেন? অপম হচ্ছে রামকান্তবাবুর এক পুরনো সহকর্মী। পুরো নাম অপম চক্রবর্তী। অপমের এক ছেলে আছে, তার নাম শুভ। শুভ এখন শহরে বেশ খানিকটা আর্থিক সমস্যায় ভুগছে। শুভকেই আলম ফোন করেছিল, রকে কুকুরটা নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তাকে। শুভকে জানায় রামকান্তবাবুর জমির একটা অংশ সে নিয়ে যেতে পারবে যদি কুকুরটাকে নিয়ে যাওয়া যায়। রাজীব তখন হুট করে বলল, সত্যি শুভ? ও কি করে এমন কাজ করবে? চন্দ্রিকা ধীর স্বরে বললেন, সন্ধে 7টা 15 নাগাদ শুভ পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকেছিল। পরিকল্পনার অংশ হিসেবে সে শুধু কুকুরটাকে ব্যাগে করে বাইরে নিয়ে যেতেই চেয়েছিল। এরপর রামকান্তবাবু তাকে দেখে ফেলেন। ঝগড়া লাগে তাদের মধ্যে, কারণ রামকান্তবাবু তখন শুভকে বাধা দিতে গেছিল। শুভ শুধু চেয়েছিল কুকুরটাকে বিক্রি করে তার দেনা পরিশোধ করবে। এরপর রামকান্তবাবুর সাথে শুভর ঝগড়া লাগে। রামকান্তবাবু পড়ে যান এবং শুভ সেখান থেকে ভয়ে পালায়। ঘটনাটা ঘটার পর রাজীব সেখানে এসে সবকিছু নিজের চোখে দেখেছিল। সে আসলে রামকান্তবাবুকে সাহায্যই করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি দেখে খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। তারপর সে আলম মানিককে পাঠায় সেখানে কুকুরটাকে নিয়ে যেতে, যাতে তার উপর দোষ চাপানো যায়। চোখ বড় বড় হয়ে গেল সকলের। কাকিমা কাঁদলেন, মোহন চুপ। হাসির মনের ভেতর আগুন জ্বলল, কেন ছেলের নাম প্রকাশ্যে। চন্দ্রিকা তখন সবার মধ্যে এক নজির দিয়ে বলল, শুভ আগে থেকেই কুকুরটা চুরি করার পরিকল্পনা করেছিল, কিন্তু রামকান্তবাবুকে হত্যা করার কোনো পরিকল্পনাই তার ছিল না। যখন শুভ কুকুরটা নিতে যায়, রামকান্তবাবু তাকে থামাতে যান। এতে দুজনের মধ্যে তর্ক ও ধাক্কাধাক্কি হয়।
ধাক্কাধাক্কির সময় শুভ রামকান্তবাবুকে জোরে ধাক্কা দেন। ধাক্কা সামলাতে না পেরে উনি পড়ে যান, মাথায় তার আঘাত লাগে এবং সেই আঘাতেই তিনি মারা যান। হঠাৎ দরজার দিকে আক্রমণকারীর মতো ধাক্কা। পুলিশ তালু দিয়ে শুভকে ধরল। শুভ আত্মসমর্পণ করলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু তার কাছ থেকে কুকুরটা নিতে চেয়েছিলাম। আমার মায়ের যে দেনা ছিল তার শোধ করতে ওই কুকুরটার দরকার ছিল। আমি কখনো রামাকান্তকে মারতে চাইনি। আবার আলম বিস্ময়ে বললেন। চন্দ্রিকা ধীরে ধীরে বললেন, এক ব্যক্তি মারা গেলেন আর কুকুরটা বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছিল। রাজীব, তুমিই বা মিথ্যে কথা বললে কেন? কারণটা আমি বলি। তুমি জানতে চেয়েছিলে যে বিক্রির পর কত টাকা আসবে। তুমি আর্থিক সমস্যায় পড়েছিলে, তাই না? রাজীব কাঁদতে কাঁদতে বলল, আমি তো সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝিনি ঘটনা কিভাবে বেড়ে যাবে। আমি ফোন করেছি আলমকে যাতে সে কুকুরটা দ্রুত কিনে নেয়। পরে আমি ভয় পেয়ে গেলাম, বলতে পারিনি। চন্দ্রিকা সব কিছুর হিসাব মিলিয়ে পুলিশকে সব বলে দিলেন। শুভ নিজের অপরাধ স্বীকার করলো। কুকুরটি শেষমেশ বাড়ির মেঝে খুঁজে পাওয়া গেল। রামকান্ত নিজের একটি গোপন বাক্সের ভেতর লুকানো। তিনি চেয়েছিলেন তিনি মারা গেলে কুকুরটার দায়িত্ব সৎভাবে ছেলেকে দেওয়া হবে, কিন্তু কেউ বুঝলো না। চতুর্বরীর ছোট্ট আদালতে বিচার শুরু হলো। আদালতে সব সত্য সামনে এলো। শুভর দায়, রাজীবের অংশগ্রহণ, আলিমের আর্থিক লোভ সব। কিন্তু লোকেরা চেয়েছিল একটাই কথা, রামকান্ত মর্যাদা ফিরুক। শেষ রাতে রাজীব বনের ধারে এসে চন্দ্রিকাকে ধন্যবাদ দিলেন। আপনি না আসলে আমরা কখনোই হয়তো সত্যটা জানতে পারতাম না। চন্দ্রিকা নম্রভাবে হেসে বললেন, সত্য শুরুতে একটু কষ্ট দেয় বটে, কিন্তু শেষে শান্তি এনেই দেয়। গ্রামের লোকেরা একদিন লাল পাথরের কুকুরটিকে বাড়ির সম্মুখে রেখে দিল। কুকুরটি রামকান্ত স্মৃতি হয়ে রইল। চতুর্বরীর মানুষগুলো শিক্ষা লাভ করলো, সৎ থাকা জরুরি, কথা বলা জরুরি, এবং কখনো কখনো ভুলকে ঢেকে রাখলে বড় বিপদ হয়। চন্দ্রিকা আবার পথে উঠল, নতুন শহর, নতুন কাহিনী। কিন্তু চতুর্বরী লাল পাথরের কুকুরের গল্প বহুদিন স্মৃতিতে রাখলো সবাই। আপনারা এতক্ষণ শুনছিলেন লাল পাথরের কুকুর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে যদি কোনো নতুন গল্প থেকে থাকে তার নিচে দেওয়া মেলে আপনারা গল্পটা লিখে পাঠাতে পারেন। পরবর্তীকালে সেটি পাঠ করে শোনানো হবে এই গল্পের জাদুঘরে।